হিসাব বিজ্ঞান বিভাগ রাজশাহী কলেজ রাজশাহীর পক্ষ হতে একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকের অনলাইন ক্লাসে আছি আমি মোহাম্মদ মমতাজউদ্দিন মোল্লা, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ রাজশাহী। আজকের ক্লাসটি দ্বিতীয় অধ্যায়ের 11তম ক্লাস। এই ক্লাসটি পূর্বেই আলোচনা করা হয়েছিল একদিন। সেই ক্লাসের আজকে একটু পুনরাবৃত্তি করব, তারপরে এই ক্লাসের অবশিষ্টাংশ আমরা শেষ করব। আজকের ক্লাসের শিখন ফলের মধ্যে রয়েছে খুচরা নগদান বহির সংজ্ঞা, খুচরা নগদান বহির প্রয়োজনীয়তা ও সুবিধা, অগ্রদত্ত পদ্ধতির খুচরা নগদান বইয়ের সংজ্ঞা এবং ব্যবহারিক সমস্যা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিপূর্বে খুচরা নগদান বইয়ের সংজ্ঞা, খুচরা নগদান বইয়ের প্রয়োজনীয়তা, সুবিধা, অগ্রদত্ত পদ্ধতির খুচরা নগদান বইয়ের সংজ্ঞা, এই থিওরিটিক্যাল বিষয়গুলি আলোচনা করেছিলাম। ব্যবহারিক সমস্যার মধ্যে খুচরা নগদান বইয়ের তিন ধরনের ব্যবহারিক সমস্যা রয়েছে। যথাক্রমে আমি আলোচনা করব। এর মধ্যেই একটি পূর্বে আলোচনা করা হয়েছে। আজকে আমি দুইটি ব্যবহারিক সমস্যা নিয়ে তোমাদের সামনে আলোচনায় আসব। একটু পূর্বের ক্লাসটি আবার একটু আমরা দেখে নিই যে খুচরা নগদান বহি আসলে কি। ইংরেজি পেটি শব্দের অর্থ ছোট বা ক্ষুদ্র। ছোট অঙ্কের খরচগুলো এই বইতে লেখা হয় বলে এর নাম খুচরা নগদান বহি। আর যে তহবিল হতে ছোট ছোট খরচ পরিশোধ করা হয় তাকে খুচরা তহবিল বা পেটি ক্যাশ বলা হয়। খুচরা নগদান বই যিনি সংরক্ষণ করেন তাকে ছোট ক্যাশিয়ার বা পেটি ক্যাশিয়ার বলা হয়। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের খুচরা খরচগুলোকে তারিখের ক্রমানুসারে প্রাথমিক পর্যায়ে যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে খুচরা নগদান বই বা পেটি ক্যাশ বুক বলা হয়। আমরা খুচরা নগদান বহির আগে ক্যাশ বুক সম্পর্কে শিখেছি। নগদান বহি, এক ঘরা নগদান বহি, দুই ঘরা নগদান বহি এবং 3 ঘরা নগদান বহি সম্পর্কে আমরা জেনেছি। খুচরা নগদান বহি হচ্ছে নগদান বহিরই একটি অংশ বা শাখা, যেখানে একটি বড় বড় প্রতিষ্ঠানের প্রধান ক্যাশিয়ার তার ছোট ছোট খরচগুলি সংরক্ষণ এবং মিট আপ করার জন্য একজন ছোট ক্যাশিয়ার বা ক্যাশিয়ারকে নিয়োগ করেন এবং তিনি কারবার প্রতিষ্ঠানের যে সমস্ত ছোট ছোট খরচ সংগঠিত হয় সেগুলি সেই বইতে সংরক্ষণ করেন। যে বইতে ছোট ছোট খরচগুলি সংরক্ষণ করা হয় সেটাকে খুচরা নগদান বহি বলা হয়। আর যিনি এই কাজ করেন তাকে পেটি ক্যাশিয়ার বলা হয়ে থাকে। এই খুচরা নগদান বইয়ে তো তারিখের ক্রমানুসারে পর্যায়ক্রমে খুচরা খরচগুলি লিপিবদ্ধ করা হয়ে থাকে। খুচরা নগদান বহির প্রয়োজনীয়তা বা সুবিধা কি? কেন আমরা খুচরা নগদান বহি সংরক্ষণ করব? প্রথমত, খুচরা নগদান বই সংরক্ষণের মাধ্যমে প্রধান ক্যাশিয়ারের কাজের চাপ কমানো যায়। নগদান বইয়ের আয়তন কমানো যায়, অর্থাৎ নগদান বহিতে সমস্ত খুচরা খরচগুলিও যদি লিপিবদ্ধ করা হয় তাহলে নগদান বহির কলেবরটা অনেক বড় হয়ে যায়। সেটা ছোট করার জন্য বা সংক্ষিপ্ত করার জন্য আমরা খুচরা নগদান বইকে আলাদাভাবে সংরক্ষণ করে থাকি। এর মাধ্যমে সময় এবং শ্রমের সাশ্রয় হয়। খুচরা নগদান বইতে সাধারণত যেহেতু ছোট ছোট হিসাবগুলি বা খরচগুলি সংরক্ষণ করা হয়, এই ছোট খরচগুলি বড় বড় লেনদেনের সাথে একীভূত হয়ে ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে। ফলে খুচরা নগদান বইতে খুচরা খরচগুলি লিপিবদ্ধ করলে এর মাধ্যমে ভুল ত্রুটি হ্রাস করা সম্ভব হয়। হিসাবের কাজে সহায়তা করা, অর্থাৎ হিসাব রক্ষক তার কাজের সহায়তার জন্য পেটি ক্যাশিয়ার নিয়োগের মাধ্যমে খুচরা খরচগুলি সংরক্ষণ করেন, ফলে তার হিসাব কার্য সহজীকরণ হয়। খুচরা খরচের পৃথক চিত্র উপস্থাপন করা, অর্থাৎ একটি কারবার প্রতিষ্ঠানে সারা মাসে বা বছরে কি পরিমাণ খুচরা খরচ সংগঠিত হয়ে থাকে তার চিত্র এই খুচরা নগদান বহির মাধ্যমে পাওয়া যায়। খরচের হ্রাস বৃদ্ধি যাচাই করা, খুচরা খরচ সংরক্ষণের মাধ্যমে পূর্বের
খরচ এবং বর্তমান খরচের সাথে, খুচরা খরচের সাথে তুলনা করে আমরা খরচের হ্রাস বৃদ্ধির ট্রেন্ড বা ধারাটা জানতে পারি। অর্থাৎ খুচরা খরচের পরিমাণটা আগের চেয়ে বাড়ছে না কমছে। খুচরা ব্যয় নিয়ন্ত্রণ করা যায়, অর্থাৎ খুচরা খরচ সংরক্ষণের মাধ্যমে, খুচরা নগদান বই সংরক্ষণের মাধ্যমে খুচরা ব্যয় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। অগ্রদত্ত পদ্ধতির খুচরা নগদান বইয়ের সংজ্ঞা। অগ্রদত্ত বা ইমপ্রেসড শব্দটির বাংলা অর্থ হলো আগাম। যে পদ্ধতি অনুসারে ছোট ক্যাশিয়ারকে নির্দিষ্ট সময়ের খুচরা খরচগুলো নির্বাহ করার জন্য একটি পূর্ব নির্ধারিত পরিমাণ টাকা অগ্রিম প্রদান করা হয় এবং উক্ত সময়ান্তে তার ব্যয়কৃত টাকা পূরণ করে আবার প্রারম্ভিক তারিখে প্রদত্ত নগদ তহবিলের সমান করা হয়, তাকে পেটি ক্যাশিয়ারের ইমপ্রেসড পদ্ধতি বলা হয়। উপযুক্ত আলোচনা হতে বলা যায় যে এই পদ্ধতি অনুসারে প্রধান ক্যাশিয়ার ছোট ক্যাশিয়ারকে কোনো নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ খুচরা খরচ নির্বাহের জন্য আগাম দিয়ে থাকে। ছোট ক্যাশিয়ার নির্দিষ্ট সময় শেষে খরচের পরিমাণ বিবরণীর মাধ্যমে প্রধান ক্যাশিয়ারকে অবহিত করেন। প্রধান ক্যাশিয়ার এক নজরে খুচরা খরচগুলি দেখে মোট খরচের সমান অর্থ ছোট ক্যাশিয়ারকে পুনরায় পূরণ করে দেন। এভাবে ছোট ক্যাশিয়ারের নিকট গচ্ছিত টাকার পরিমাণ পূর্ব নির্ধারিত টাকার সমান হয়। অর্থাৎ প্রধান ক্যাশিয়ার এর কাছ থেকে পেটি ক্যাশিয়ার অগ্রিম টাকা গ্রহণ করে সেই টাকা মধ্যেই ছোট ছোট খরচগুলি নির্বাহ করেন। এরপরে যতটুকু খরচ সম্পাদন করেছেন সেই পরিমাণ টাকা আবার প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে গ্রহণ করেন। এই পদ্ধতিকে অগ্রদত্ত পদ্ধতি খুচরা নগদান বহি বলা হয়ে থাকে। আজকে আমরা অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বহি কিভাবে সংরক্ষণ করা হয় তার একটি সমাধান করব। স্ক্রিনে দেখা যাচ্ছে আদিবা অ্যান্ড ব্রাদার্স অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করেন। অগ্রদত্ত টাকার পরিমাণ 700 টাকা। 2020 সালের নভেম্বর মাসে অত্র প্রতিষ্ঠান সম্পাদিত লেনদেনগুলো নিম্নে দেওয়া হলো। 2020 ইংরেজি নভেম্বর 1 অগ্রদত্ত তহবিল পূরণের জন্য প্রধান ক্যাশিয়ারের নিকট হতে পাওয়া গেল 500 টাকা। এখানে একটু আমরা খেয়াল করব, অগ্রদত্ত টাকার পরিমাণ হচ্ছে 700 এবং প্রধান ক্যাশিয়ারের নিকট হতে নভেম্বরের 1 তারিখে পাওয়া গেছে 500 টাকা। অর্থাৎ এর দ্বারা বোঝা যাচ্ছে যে অগ্রদত্ত টাকা 700 এর বেশি খুচরা বা পেটি ক্যাশিয়ার কখনোই খরচ করতে পারবেন না। অর্থাৎ 700 এর মধ্যেই তাকে খরচ করতে হবে এবং সেই খরচের টাকা ভাউচারগুলি জমা দিয়ে প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে যতটুকু খরচ হয়েছে সেই টাকাটা আদায় করবেন। তো নভেম্বর 1 তারিখে প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে পাওয়া গেছে 500 টাকা, অর্থাৎ এর আগের মাসে ছোট ক্যাশিয়ার বা পেটি ক্যাশিয়ার 500 টাকা খরচ করেছেন। এরপর নভেম্বর 5 তারিখে কার্বন কাগজ ক্রয় 15 টাকা এবং ডাক টিকিট ক্রয় 18 টাকা। এভাবে নভেম্বরের 29 তারিখ পর্যন্ত খরচের বিবরণ দেওয়া আছে। এখানে আমরা সেই খরচগুলি কি করতে বলা হয়েছে। ক নম্বরে দেখি প্রারম্ভিক নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করো। 1 নম্বর হচ্ছে প্রারম্ভিক নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করো। খতে নভেম্বর 2020 মাসে লেনদেনের একটি সাধারণ খুচরা নগদান বহি তৈরি করো এবং উপযুক্ত তথ্যের ভিত্তিতে অগ্রদত্ত নিয়মে খুচরা নগদান বহি তৈরি করো। এই তিনটি এই অঙ্কে করতে বলা হয়েছে। আমরা পর্যায়ক্রমে এটি সমাধান করার চেষ্টা করছি। ক নম্বর প্রারম্ভিক নগদ তহবিলের পরিমাণ নির্ণয়।
প্রারম্ভিক নগদ তহবিলের পরিমাণ নির্ণয়। আমরা একটি ছোট্ট করে ছক দাগে নিই। তারিখ, বিবরণ, টাকা। অগ্রদত্ত টাকার পরিমাণ 700 টাকা। নভেম্বর 1 প্রধান ক্যাশিয়ারের নিকট হতে পাওয়া গেল পাঁচশো টাকা। প্রারম্ভিক নগদ টাকার পরিমাণ 200 টাকা। অর্থাৎ প্রথমেই ক্যাশিয়ারের কাছে ব্যালেন্স ছিল 200 টাকা। এই 2020 সালের নভেম্বর মাসে 200 টাকা ব্যালেন্স আছে আগের, এবং নগদ 500 টাকা প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে নিয়ে আমরা অঙ্কটা শুরু করব। এটা গেল আমাদের ক অংশ। এরপরে খ অংশ দেখি আমরা। খ অংশে নভেম্বর 2020 মাসে লেনদেনের একটি সাধারণ খুচরা নগদান বই তৈরি করো। উপরে আমরা লিখি আদিবা এন্ড ব্রাদার্স।
একটি সাধারণ খুচরা নগদান বহির ছক আমরা তৈরি করেছি। এখান থেকে আমরা সাধারণ খুচরা নগদান বহি তৈরি করব। সাধারণ খুচরা নগদান বহিতে (2020) সাল নভেম্বর 1 ব্যালেন্স বিডি 200 টাকা। নভেম্বরের 1 তারিখ নগদান পাবলিক ব্যাংক থেকে পাওয়া গেছে 500 টাকা। 2020 নভেম্বর 5 তারিখ কার্বন কাগজ ক্রয় 15 টাকা এবং ডাক টিকিট ক্রয় 18 টাকা। 5 তারিখে কার্বন কাগজ 15 টাকা। নভেম্বরের 5 তারিখ ডাক টিকিট 18 টাকা। এরপরে নভেম্বর 8 আপ্যায়ন বাবদ 30 টাকা। নভেম্বর 8 রিক্সা ভাড়া 15 টাকা। নভেম্বর 12 অফিসের জন্য দেয়াল ঘড়ি ক্রয় 145 টাকা। অফিস পরিচ্ছন্ন 20 টাকা, দান খয়রাত 5 টাকা এবং আলপিন ক্রয় হচ্ছে 7 টাকা। এটা নভেম্বর 15 তারিখ। পরিচ্ছন্ন 20 টাকা, দান খয়রাত 5 টাকা এবং আলপিন 7 টাকা। এটা নভেম্বরের 15 তারিখে। নভেম্বর 19 তারিখ ইমেল 25 টাকা, বকশিস 30 টাকা, বাস ভাড়া 8 টাকা। বকশিস 30 টাকা, বাস ভাড়া 8 টাকা। নভেম্বর 25 তারিখ অফিস সাপ্লাইজ ক্রয় 25 টাকা। নভেম্বর 25 অফিস সাপ্লাইজ 25 টাকা। নভেম্বরে 29 পাওনাদার রাহাতের টাকা পরিশোধ। $200 টাকা।
টোটাল আমাদের জমা ডেবিট সাইডে টোটাল 700 টাকা। নভেম্বর 30 ব্যালেন্স সিডি, এই যোগফল থেকে আমাদের 700 টাকা থেকে যোগফলটা বিয়োগ করলে আমাদের যেটা পাওয়া যাবে সেটাকে আমরা বলবো ব্যালেন্স সিডি। সেটার যোগফল আমরা দেখে নিব। $157 টাকা। এই 157 টাকা আমরা ডিসেম্বর 1 ব্যালেন্স বিডি হিসাবে 157 টাকা লিখব। এইটা সাধারণ খুচরা নগদান বহি আমরা করলাম। সাধারণ খুচরা নগদান বহিতে আমাদের ওপেনিং ব্যালেন্স ছিল 200 টাকা, যেটা আমরা এখানে নির্ণয় করেছি, আর প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে পাওয়া গেছে 500 টাকা। এই টাকা থেকে আমরা সারা মাসে যে টাকাটা খরচ করেছি সেই খরচের পরিমাণ 700 টাকা থেকে মাইনাস করলে আমাদের হাতে থাকে 157 টাকা, যেটা পরবর্তী ডিসেম্বর মাসে আবার 157 টাকা ওপেনিং ব্যালেন্স হবে, এবং 700 টাকা থেকে 157 মাইনাস করার পরে যেটা থাকবে সেই টাকা আমরা প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে এভাবে নিয়ে আবার অঙ্কটা শুরু করব। সুপ্রিয় শিক্ষার্থী, এটা গেল সাধারণ খুচরা নগদান বহি। আমরা এরপরে তৃতীয় নম্বরে যেটা শিখব সেটা অগ্রদত্ত পদ্ধতি খুচরা নগদান বহি। ক নম্বর, আদিবান ব্রাদার্স এইভাবে আমরা লিখতে পারি খুচরা নগদান বহি অগ্রদত্ত পদ্ধতি। এই ছকটি অনেক বড় হবে, টাকা, তারিখ, বিবরণ, ভাউচার নম্বর,
প্রথম ঘরটা টাকার ঘর, এরপরে তারিখ, বিবরণ, ভাউচার নম্বর, মোট টাকা, খুচরা খরচের বিশ্লেষণ, এটা থাকবে খতিয়ান পৃষ্ঠা, সাধারণ খতিয়ান, সরঞ্জাম। আমরা পর্যায়ক্রমে এখানে সাধারণ খুচরা খরচের বিশ্লেষণটা আমরা লিখলাম না, এটা অঙ্কটা পড়ে প্রত্যেকটা ধাপে ধাপে এই ঘরটাকে আমরা ফিল আপ করবো। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটু খেয়াল করি 2020 আমাদের প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত ছিল ব্যালেন্স বিডি ছিল 200 টাকা। নভেম্বর 1 নগদ দান অবলিক ব্যাংক, যেটা প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে পাওয়া গেছে 500 টাকা। এই টাকা নিয়ে আমরা কারবার শুরু করেছি। হাতে নগদ ছিল আমাদের 200 টাকা এবং ব্যাংক এর মাধ্যমে বা নগদ টাকা প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে পেয়েছি আমরা 500 টাকা। এখন আমরা এই সাইডটাকে লিখব ডেবিট সাইড, এই সাইডটা হচ্ছে আমাদের ক্রেডিট সাইড, খরচের অংশ। এখন নভেম্বরের 5 তারিখ, নভেম্বর 5 তারিখ কার্বন কাগজ ক্রয় 15 টাকা, ডাক টিকিট ক্রয় 18 টাকা। কার্বন কাগজ 10 টাকা, ডাক টিকিট 18 টাকা। একটু খেয়াল করি, এখন আমি প্রয়োজন মতো ঘর করব। প্রথমেই কার্বন কাগজের জন্য আমরা লিখব মণিহারি। মণিহারি ঘরে আমরা লিখব 10 টাকা। ডাক টিকিট এর জন্য যে হিসাব হয় সেটাকে আমরা বলবো ডাক ও তার। ডাক ও তার এই ঘরে হবে 18 টাকা। 5 তারিখে দুইটা লেনদেন সংগঠিত হয়েছে বা দুইটা ক্রয় করা হয়েছে। একটি কার্বন কাগজ 10 টাকা দিয়ে ক্রয় করা হয়েছে, যেটা মণিহারি হিসাব খাতের সাথে অন্তর্ভুক্ত। আর ডাক টিকিট ক্রয়, যেটা ডাক ও তার এই হিসাব খাতের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এরপর দেখি আমরা নভেম্বর 8 তারিখ আপ্যায়ন বাবদ 30 টাকা, রিক্সা ভাড়া 15 টাকা। আপ্যায়ন খরচ 30 টাকা, রিক্সা ভাড়া 15 টাকা। এটা মোট টাকার খরচের হিসাব। আপ্যায়নের জন্য আমরা একটা ঘর করব। আপ্যায়ন 30 টাকা। রিক্সা ভাড়ার জন্য আমরা একটা যাতায়াত নামে একটি কলাম খুলব, যেটা হচ্ছে 15 টাকা যাতায়াত। যাতায়াত 15 টাকা।
নভেম্বর 12 তারিখ দেয়াল ঘড়ি ক্রয় করা হয়েছে 145 টাকা। এইটা যাবে অফিস সরঞ্জামের মধ্যে 145 টাকা। পনেরো তারিখ নভেম্বর 15 অফিস পরিচ্ছন্ন 20 টাকা। মোটের ঘরে 20 টাকা। অফিস পরিচ্ছন্নর জন্য আমরা বিবিধের একটি ঘর করতে পারি। বিবিধ 20 টাকা। দান খয়রাত 5 টাকা, আলপিন 7 টাকা। দান খয়রাত বাবদ 5 টাকা, যেটা আমরা বিবিধ খরচের মধ্যে দিতে পারি। আলপিন আলপিন ক্রয় করা হয়েছে 7 টাকা। তাহলে আলপিন 7 টাকা আমরা এই কোন ঘরে দিতে পারি? দেখো, আলপিনটা মণিহারির সাথে সম্পৃক্ত, আমরা এই 7 টাকা মণিহারির মধ্যে দিয়ে দিতে পারি। এরপরে নভেম্বরের 19 তারিখ ইমেল 25 টাকা। ইমেইলটা ডাক ও তারের সাথে সম্পৃক্ত, আমরা এখানে 25 টাকা এই ঘরে বসাবো। এরপরে 19 তারিখে আরো কিছু খরচ রয়েছে, যেমন বকশিস, বকশিস 30 টাকা, যেটা আমরা বিবিধ খরচের মধ্যে দিতে পারি। বিবিধ খরচ, বকশিস খরচটা বিবিধ খরচের মধ্যে আমরা দিয়েছি, একটু উপরে চলে গেছে 30 টাকা। এরপরে আরেকটা আছে আমাদের বাস ভাড়া 8 টাকা। বাস ভাড়া 8 টাকা, যেটা আমরা যাতায়াত খরচের মধ্যে দিতে পারি 8 টাকা। পঁচিশ নভেম্বর অফিস সাপ্লাইজ ক্রয় 25 টাকা। নভেম্বর 25 অফিস সাপ্লাইজ 25 টাকা। অফিস সাপ্লাইজটা আমরা মণিহারির মধ্যে দেব, অফিস সরঞ্জাম বা অফিস সাপ্লাইজ 25 টাকা। পাওনাদার রাহাতের টাকা পরিশোধ 200 টাকা। 29 তারিখ পাওনাদারকে পরিশোধ, পাওনাদারকে পরিশোধ 200 টাকা।
যেটা আমরা বিবিধ খরচের মধ্যে দিতে পারি। ঘরের কলেবারটা একটু বড় হয়ে গেছে, আমরা এটাকে এইভাবে দেখাতে পারি। খতিয়ান পৃষ্ঠা, পঁয়তাল্লিশ, সাধারণ খতিয়ান আর অফিস সরঞ্জাম। প্রত্যেকটি খুচরা খরচের হিসাব আমরা যোগফল এ দেখাবো। টাকা 8 3 43 টাকা, 30 টাকা, টাকা, 20, 230, 40, 50, 55, 255 টাকা এবং 145 টাকা। টোটাল খরচের টাকার পরিমাণ হবে 543 টাকা। টাকা আমার টোটাল খরচ। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে জায়গার স্বল্পতা হয়ে গেছে, এই পাশে যোগফল হবে 700, নভেম্বর 30, ব্যালেন্স সিডি 157 ইকুয়াল টু 700 টাকা। এই 157 হচ্ছে ব্যালেন্স সিডি। 157 টাকা ডিসেম্বর 1 তারিখ ব্যালেন্স বিডি হবে
157 টাকা। এর মাধ্যমে আমরা একটু দেখে নিই আমার মাসের শুরুতে যে টাকাটার পরিমাণ ছিল ব্যালেন্স বিডি 200 টাকা এবং প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে পাওয়া গেছে 500 টাকা। টোটাল 700 টাকা এ মাসের আমার প্রাপ্তি। এর মধ্যে আমরা বিভিন্ন আইটেমে খরচ করেছি 543 টাকা। 543 টাকা খরচ করেছি আমরা মনিহারি বাবদ, ডাক ও তার আপ্যায়ন বাবদ, যাতায়াত এবং বিবিধ খরচ ও অফিস সরঞ্জাম বাবদ খরচ করেছি। এই খরচের পরিমাণ 543 টাকা। তাহলে আমার হাতে থাকে হচ্ছে 157 টাকা, যেটা ডিসেম্বরের 1 তারিখে ব্যালেন্স বিডি হিসাবে প্রদর্শন হবে এবং পরবর্তীতে প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে অবশিষ্ট 543 টাকা যেটা খরচ করেছি সেটা অগ্রদত্ত নিয়মে প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে আবার পাওয়া যাবে। এই পদ্ধতিকে আসলে খুচরা নগদান বহির এই 3টি নিয়ম রয়েছে: বিশ্লেষণাত্মক খুচরা নগদান বহি, অগ্রদত্ত নিয়মে খুচরা নগদান বহি এবং সাধারণ খুচরা নগদান বহি। প্রত্যেকটা নগদান বহির একই রকম কাজ, খুচরা লেনদেনগুলিকে সংরক্ষণ করা, কিন্তু তাদের ধরনটা একটু আলাদা। বিভিন্নভাবে বিভিন্ন সিস্টেমে আমরা এটা সংরক্ষণ করে থাকি, সেটা তোমাদেরকে দেখানো হলো আজকে। অগ্রদত্ত নিয়মে খুচরা নগদান বহি কিভাবে সংরক্ষণ করা যায়। এরপরে 2021 সালের ফেব্রুয়ারি মাসে মারুফ অ্যান্ড কোম্পানির খুচরা সংক্রান্ত তথ্যাবলী নিম্নে দেওয়া আছে। আমরা এই অঙ্কটা একটু সংক্ষিপ্ত দেখব। খুচরা নগদানে অন্তর্ভুক্ত হয় না এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করো। ক। খুচরা নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না এমন লেনদেনের পরিমাণ, এই অঙ্কটা থেকে আমরা একটু দেখি। ফেব্রুয়ারি 1 প্রধান ক্যাশিয়ারের নিকট হতে প্রাপ্তি 500 টাকা, মনিহারি দ্রব্যাদি ক্রয় 50 টাকা, আলপিন ক্রয় করা হলো 20 টাকা, বাস ভাড়া প্রদান 40 টাকা, ডাক টিকিট ক্রয় 20 টাকা, আপ্যায়ন খরচ প্রদান 60 টাকা, নিজ তহবিল থেকে টাকা নিয়ে মেয়ের জন্য রাবার ক্রয় 10 টাকা, ধারে পণ্য ক্রয় 50 টাকা, পরিবহন খরচ প্রদান 20 টাকা, যাতায়াত খরচ প্রদান 50 টাকা। খুচরা নগদানে আচ্ছা, এই তথ্য থেকে আমরা একটু খেয়াল করি যে ফেব্রুয়ারি 14 তারিখ নিজ তহবিল থেকে টাকা নিয়ে মেয়ের জন্য রাবার ক্রয় করা 10 টাকা। নিজের টাকা দিয়ে আমি মেয়ের জন্য রবার কিনেছি, ইরেজার, এটা খুচরা নগদান বহির আইটেম নয়। আর ধারে পণ্য ক্রয়টাও নগদান বহিতে আসে না। অর্থাৎ নগদান বইয়ের বৈশিষ্ট্য হলো যাবতীয় নগদ লেনদেনগুলি নগদান বইতে আসবে, ধারে ক্রয় বা বিক্রয় নগদান বইয়ের অন্তর্ভুক্ত হবে না। তাহলে ফেব্রুয়ারি 14 তারিখ এবং 24 তারিখ এটা আমরা অন্তর্ভুক্ত করব এখানে। তারিখ বিবরণ। নিজ তহবিল হতে টাকা নিয়ে
মেয়ের জন্য রাবার ক্রয় 10 টাকা। ফেব্রুয়ারি 24 ধারে পণ্য ক্রয় 50 টাকা। টোটাল 60 টাকা। প্রথম রিকোয়ারমেন্ট খুচরা নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না এমন লেনদেনের পরিমাণ 60 টাকা। এটা আমরা দেখলাম। এরপরে খ নম্বরে কি চেয়েছে একটু দেখি। খতে বলা হয়েছে ফেব্রুয়ারি 2021 এর লেনদেনগুলো দ্বারা সাধারণ খুচরা নগদান বহি তৈরি করো, যেটা আমরা প্রথম অঙ্কে এটা করেছি, সাধারণ খুচরা নগদান বইতে অন্তর্ভুক্ত করেছি। আবার একটু আমরা দেখি এক নজর। তারিখ, বিবরণ, টাকা, মারুফ অ্যান্ড কং সাধারণ খুচরা নগদান বহি। ফেব্রুয়ারি 1 প্রধান ক্যাশিয়ারের নিকট হতে প্রাপ্তি প্রাপ্তি 500 টাকা। ফেব্রুয়ারি 3 2021 ফেব্রুয়ারি 3 মণিহারি দ্রব্যাদি ক্রয় মণিহারি ক্রয় 50 টাকা। ফেব্রুয়ারি 5 আলপিন ক্রয় করা হয়েছে 20 টাকা। ফেব্রুয়ারির 7 তারিখ বাস ভাড়া প্রদান করা হয়েছে 40 টাকা। ফেব্রুয়ারির 10 ডাক টিকিট ক্রয় করা হয়েছে 20 টাকা। ফেব্রুয়ারি 12 আলপিন ক্রয় করা হয়েছে ফেব্রুয়ারি 12 আপ্যায়ন খরচ আপ্যায়ন খরচ 60 টাকা। ফেব্রুয়ারির 14 এটা আসবে না, 24 এটা খরচের মধ্যে আসবে না। 26 তারিখ পরিবহন খরচ প্রদান 20 টাকা। পরিবহন খরচ 20 টাকা। যাতায়াত খরচ প্রদান 50 টাকা। ফেব্রুয়ারি 28 যাতায়াত খরচ 50 টাকা।
ফেব্রুয়ারি 28 তারিখ ব্যালেন্স সিডি $240 এই ফেব্রুয়ারির পর মার্চ 1 ব্যালেন্স বিডি $240। এই হলো আমাদের এই $240 আমার হাতে আছে, আর এইটা পরবর্তী মাসের মার্চ মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি হিসেবে প্রদর্শিত হবে। এটা সাধারণ খুচরা নগদান বহি। আসলে এটা এর আগেও আমরা শিখিয়েছি। এখান থেকে আমরা যেটা শিখতে চাচ্ছি সেটা হচ্ছে গ নম্বরে উপযুক্ত খুচরা খরচগুলো জাবেদা দাখিলা দাও। এই যে খুচরা খরচগুলি আমরা এখানে লিখেছি, এখান থেকে সাধারণ জাবেদায় অন্তর্ভুক্ত করতে হবে। সাধারণ জাবেদায় অন্তর্ভুক্ত করতে হলে আমাদের সাধারণ জাবেদার একটি ছক আমরা আঁকিয়ে নিই। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, জাবেদা পৃষ্ঠা। ডেবিট, ক্রেডিট। সাধারণ জাবেদা। এখান থেকে মনিহারি, আলপিন, বাস ভাড়া এই খরচের খাত থেকে আমাদের সাধারণ খাতগুলি বের করে নিতে হবে। একটু খেয়াল করি, মনিহারি, আলপিন এগুলি মনিহারি দ্রব্যাদির মধ্যে পড়ে। আমরা এখানে লিখব মনিহারি খরচ $70 ডেবিট, যথাক্রমে 50 প্লাস 20। এই দুইটি মনিহারি হিসাবের মধ্যে। আর বাস ভাড়া এবং যাতায়াত এই দুটো $50 এবং $40, এটা হচ্ছে আমাদের যাতায়াত খরচের মধ্যে পড়ে। যাতায়াত খরচ হচ্ছে $90। এরপরে আসছে আমাদের ডাক টিকিট, এটা ডাক ও তার হিসাব ডেবিট $20। আপ্যায়ন খরচ $60। এটা সেল গেল। এটা এখন থাকে আমাদের পরিবহন ব্যয় $20। পরিবহন খরচ ডেবিট $20। আর ক্রেডিট হবে খুচরা নগদান হিসাব। ক্রেডিট শূন্য 7 700
এই 260 টাকা। অর্থাৎ এই সাধারণ খুচরা নগদান বইতে যে খরচগুলি লিপিবদ্ধ করা হয়েছে এটা সাধারণ জাবেদা বইতে আমরা লিপিবদ্ধ করলাম। জাবেদা যখন করা হয়েছে সেক্ষেত্রে আমরা খেয়াল করব মনিহারি আলপিন এই খরচগুলি দুইটি মিলেই মনিহারি খরচ হিসাবে ডেবিট করা হয়েছে। আলপিনের জন্য আলাদা খরচ হিসাবে দেখানোর প্রয়োজন নেই। বাস ভাড়া এবং যাতায়াত খরচ এই দুটি আমরা যাতায়াত খরচের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। ডাক ও তার, এটা ডাক টিকিট ক্রয় ডাক ও তারের মধ্যে, ইমেল আসলেও সেটা ডাক ও তারের মধ্যে যেত। এরপরে আপ্যায়নের জন্য আলাদা হিসাব খাত রয়েছে, সেটা আপ্যায়ন খরচের মধ্যে দিয়েছি। আর পরিবহন, একটু খেয়াল করো, পরিবহনটা যাতায়াতের মধ্যে দিতে পারো, কিন্তু আসলে এই পরিবহনটা কিন্তু মাল পরিবহনের জন্য ব্যবহার করা হয়েছে, যার জন্য এটাকে পরিবহন আলাদা হিসেবে দেখানো হয়েছে। এই টোটাল 260 টাকা আমাদের সাধারণ জাবেদায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি 2021 ফেব্রুয়ারি তারিখে অন্তর্ভুক্ত করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা নগদান বহি বিভিন্ন অংশ আলোচনা করেছি। তার মধ্যে 1 ঘরা নগদান বহি, 2 ঘরা নগদান বহি, 3 ঘরা নগদান বহি এবং খুচরা নগদান বহি। খুচরা নগদান বহির 3টি অংশ ছিল: সাধারণ খুচরা নগদান বহি, বহুঘরা বিশ্লেষণাত্মক খুচরা নগদান বহি, অগ্রদত্ত পদ্ধতি খুচরা নগদান বহি। এছাড়া আমরা নগদ প্রাপ্তি হিসাব, নগদ প্রদান হিসাব শিখেছি। অর্থাৎ একাদশ শ্রেণীর 2য় অধ্যায়ের সবচেয়ে বড় অধ্যায় ছিল। এই অধ্যায়ে আমরা অনেকগুলি ক্লাস নিয়েছি, ইতিমধ্যে প্রায় সম্ভবত 11টি ক্লাস নেওয়া হয়েছে। আজকেই এই 2য় অধ্যায়ের আমি ক্লাস শেষ করব। এরপরে নতুন ক্লাসে আসব, সেই ক্লাসে সিলেবাস অনুযায়ী যেটা প্রয়োজন সেটা নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা 2য় অধ্যায় থেকে পরীক্ষায় বেশ কয়েকটি অঙ্ক আসবে এবং এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তোমরা মনোযোগ সহকারে চ্যাপ্টার পাঠ করবে এবং প্র্যাকটিস করবে, তাহলেই তোমরা ভালো করতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আবারও অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সামনের ক্লাসের জন্য। নিয়মিত পড়াশোনা করব এবং সুস্থ থাকব। ধন্যবাদ সবাইকে।